হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সকাল না, এখন বাজে দুপুর 12টা, কারেক্ট কারেক্ট 12টা 12 মিনিট। তো আজকের ব্লগটা ভাবলাম যে এখন থেকে আমি শুরু করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে বলো না, একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। সকালবেলা থেকে এই ব্লগটা স্টার্ট করা হয়নি, একটু অন্যরকম কাজের ব্যস্ততায় ছিলাম। তো এবার মানে একটু কাজের চাপটা হালকা হয়ে গেল। তো এবার নতুন করে আজকে নতুন ভিডিওতে তোমাদের সাথে কি শেয়ার করব সেটাই ভাবছি। রান্না বান্না করতে হবে, এখন শুধু বাকি আছে রান্না বান্না করা, আর কি তোমাদের সাথে শেয়ার করব সেটাই। তো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে কি করব। কাজে যাওয়া হয়নি, রৌদ্র উঠলে কাজে যেতে হতো, রৌদ্র হয়নি বলে কাজে যায়নি। তো ভাবলাম যে এই যে আমাদের ছোট্ট বারান্দার এই যে রুমটা আজকে একটু সাজাবো। কয়েকদিন ধরে বারান্দার রুমটা কিন্তু অন্যভাবে আছে, এলোমেলো হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের বারান্দার রুমের মধ্যে একটা টার পাতা হয়েছে। এইখানে ভেজা জামা কাপড় শুকাতে দেওয়া হয়। মানে এই যে যেই জামা কাপড়গুলো ভেজে থাকে, এখন তো বর্ষাকাল চলে আসছে, তো বর্ষাকালে সবসময় জামা কাপড় কিন্তু ভেজা থেকেই যায়। এই যে মেয়েরা কখনো টিউশন থেকে চলে আসে, ভিজে ভিজে চলে আসে। ছাতা নিয়ে সাইকেল চালাতে পারে না, একটু ভিজে যায়, ছাতা থাকলেও কিন্তু ভিজে যায়। তো যে কারণে বর্ষাকালে সবসময় জামা কাপড় ভেজা থাকে, তো কোথায় রাখবো, বাইরে তো রাখি। আর মেয়েরা ভালো ভালো জামা কাপড় ওগুলা এখানে শুকাতে দেয়। তো এখান থেকে একটা হাঁটা লাগবে, কারণ এই ঘরটা এখন আমরা প্রয়োজনে লাগাবো। তো সেজন্য এতদিন ধরে মুরগির ছানাগুলো এখানে থাকে। তো মুরগির ছানা কোথায় রাখবো এখনো বুঝতে পারছি না। যাই হোক, ঘরটাতে আমরা ঘরটা গুছিয়ে নেব, একটু আমার মনের মতো করে আমি ঘরটা গুছিয়ে নেব। তারপর মুরগির ছানাগুলোকে কোথায় রাখবো না রাখবো পরে আর কি ইস্যু করা যাবে, বুদ্ধিটা পরে করা যাবে। তো যাই হোক, এগুলা এখন সরাতে হবে আমার। এগুলা ভেজা ভেজা আছে, তো একটু বাইরে শুকাতে দেই। ঘরটা খালি করে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো, এই যে এইখানে একটা আমি তক্তা পেতে নিয়েছিলাম মেয়েদের জুতা রাখার জন্য। জুতাগুলো কোথায় রাখে, মানে যেখানে সেখানে ফেলে রাখে। তো সেজন্য একটা তক্তা পেতে নিয়েছি, এখানে জুতা রেখেছি। তো এখন ভাবছি ঘরটাকে যদি একটু সাজাই, তাহলে জুতাগুলো তো এখান থেকে সাজাতে লাগবে, কারণ জুতাগুলো এখানে থাকলে ভালো লাগবে না, দেখতে খারাপ লাগবে। তো এখন কি করবো, জুতোগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না। এটা দিয়ে মুরগির খালসাটা ঢেকে রাখি, তো সেটা এখানেই আছে, এখনো সরাতে লাগবে। ইটটা এখান থেকে সরাতে লাগবে। এটা দরজাটা এখানে, এটা এখান থেকে সরাতে লাগবে। আজকে যে পুরো ঘরটা একদম জল দিয়ে মেরে মেরে পরিষ্কার করেছি ঝাড়ু দিয়ে। আর এবার এই যে উপরের জিনিসগুলো সরাসরি করতে হবে। তো এটা তো করব, কিন্তু যেহেতু 12টা পার হয়ে গেছে, রান্নাটা আগে করতে হবে। তো চলো রান্নাটা আগে করে নেই, তারপরে এই ঘরটা আমি গোছাবো। আজকে বারান্দার রুমটা একটু সাজাতে ইচ্ছে করছে আমাকে। তো চলো রান্নাটা করে নেই আগে। তো আজকে কি রান্না করবো এখনো বুঝতে পারছি না। এখানে কয়েকটা বেগুন আছে, আর এইদিকে আছে যে কাঁচা লঙ্কা নিয়ে আসছে কবে, কাঁচা লঙ্কাটা আর রান্না করা হচ্ছে না। মেয়েরা কাঁচা লঙ্কা না, কাঁচা কলাগুলো কাঁচকলা নিয়ে আসছে কবে, কিন্তু রান্না করা হচ্ছে না, এই কারণে মেয়েরা খেতেই চায় না। সয়াবিন দিয়ে রান্না করলে তবু খেতে চায়। আর এইখানে যে শোলা কচু নিয়ে আসছে, কালকে একটু ঘন্টার মধ্যে দিয়েছিলাম অল্প একটু, আর বাকিটা আছে। এখানে আছে চাল কুমড়া। তো কি দিয়ে কি রান্না করব বুঝতে পারছি না। রান্নাটা বসিয়ে দিয়ে ভাবতে থাকবো আর সবজি কাটতে থাকবো। আর দেখো, কালকে রাত্রেবেলায় ঘরটা লেপা হয়েছে, আজকে কি করেছে দেখো দেখো, চেরার এত পরিমাণে চেরা, কারণ এই যে চাটি বেড়াগুলো ওইদিকে ভাঙা না। তো কি হলো,
সে কারণে আর কি চেরা ঘুগড়ি ওই দিক থেকে চলে আসে। কি অবস্থা, মোচা ঘরটার কি অবস্থা চেরা দিয়ে। কেরোসিন তেল নেই, সেজন্য দেওয়া হয় না। এই দেখো দেখো পুরো ঘরটায় কিন্তু পরিষ্কার আছে। আর এই যে এভাবে সাইডে সাইডে চেরার অত্যাচার। তো চলো তাড়াতাড়ি সবজিগুলো কেটে নেই। মোবাইলে আমার চার্জ নেই, অন্ধকার হয়ে যাচ্ছে, আবার কখন কারেন্ট চলে যাবে। তো মোবাইলটি চার্জে বসিয়ে দিয়ে আমি রান্না করব। পুরো অন্ধকার হয়ে গেল, মানে জানি না ছবিগুলো পরে পরিষ্কার হবে কি হবে না, এতটা অন্ধকার লাগছে। আবার রান্না বসিয়ে দেবো, এইটুকু যদি শেয়ার না করি তাহলে ভিডিও ছাড়বো কি? তো সেজন্য তো এইটুকু শেয়ার করতেই হবে যে কী করছি না করছি। কারেন্টটা আছে কি নেই? কারেন্টও নেই, মাত্র 10% চার্জ আছে। জানি না ভিডিও শ্যুট করতে পারবো কি পারবো না। তো ছোলা কচুর ভাজা হয়ে গেছে। তো এরপর দেখো ফোন করে বললো যে মাংস নিয়েছে, পাঁঠার মাংস। তো কালকে তো আনতে পারেনি, কালকে গিয়েছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর উপলক্ষে আজকে আনছে পাঁঠার মাংস। পরে অন্য আর সবজি কাটলাম না, এখন এই যে মাংসই রান্না করছি। তো এইখানে দিয়েছি 2টা আলু আর 2টা কি বলে পটল। পটল হিয়ের বাবা বলছে আমার জন্য পটল দাও, তোর জন্য পটল দিয়েছি। তো কালকের ভিডিওতে এক দিদিভাই কমেন্ট করেছিল যে আমি যেন আমার রান্নাগুলো একটু করে শেয়ার করি তোমাদের সাথে। তো আসলে কি আর শেয়ার করবো, আমি না সেরকম রান্না বান্নাও করতে পারি না। আমার থেকে অনেকেই তোমরা এখানে আছো, অনেক ভালো ভালো রান্না করতে জানো, ভালো রান্না করো, কিন্তু আমি সেরকম রান্না করতে পারি না। তো যেভাবে পারি আমি সেভাবে রান্না করে এগুলো আর কি শেয়ার করব। ইউটিউবে সার্চ করে দেখি কত সুন্দর সুন্দর অনেকেই রান্না করে, তো আমি তো সেভাবে রান্নাই করি না। আমি আমার মনের মতো আমি যেভাবে রান্না করি সেভাবে করি। তো সেজন্য ভাবি যে আমার থেকে অনেকেই ভালো ভালো রান্না করে, আমি আর কি রান্না করা দেখাবো। তো সেরকম ভালো কিছু রান্না করাও হয় না। তো আজকে মাংস নিয়ে আসছিলো, ভাবছিলাম যে একটু শেয়ার করবো, তো মোবাইলে যে চার্জ ছিল না বলে শেয়ার করলাম না। তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। এখানে আমি কি খুঁজছিলাম বলো তো, মেটো খুঁজছিলাম। হিয়ার বাবা মেটো খেতে পছন্দ করে, আর একটা মেটো আছে, বলছিল কি মেটোটা যেন ওকে দিই। তো এই দেখো খুঁজতে খুঁজতে মেটোটা আমি পেয়ে গেলাম। তো এবার ওকে আমি এদিকে খেতে দিয়ে দিয়েছি। মেয়েরা এখনো স্কুল থেকে আসেনি। তো হিয়ার বাবা বলছিল যে মেয়েরা স্কুল থেকে আসবে তারপরে একসাথে খাবে। তো অনেকক্ষণ আবার অপেক্ষাও করলাম, কিন্তু এখনও আসছে না। ওর আবার খিদে পেয়ে গেছে, সকালবেলা খাওয়া হয়নি ঠিক মতো, তো খেতে দিয়ে দিলাম। এরপর ওর খাওয়া দাওয়া শেষ, এদিকে 3 মেয়ে চলে এসছে। দেখো এখানে বসে পড়েছে। ঘুমে কিছু লাগবে, বড় মেয়ে ভাত নিয়ে এখানে আসছে, এরপর ছোটো মেয়ে ওরা দুজনেও চলে আসছে এখানে। তো এইখানে এখন খাচ্ছে। কীরকম হয়েছে রান্নাটা সেটাই জিজ্ঞাসা করছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এবার আমি চলে আসছি মেশিন ঘরে। তো মেশিন ঘরে ঠিকঠাকভাবে কাজ করা হচ্ছে না। কালকে ভিডিওতে হ্যাঁ অনেক দিদিভাই ফোন কমেন্ট করেছিল যে আমি তো সেলাই মেশিনের কাজ করি, তো নাইটি কুর্তি এগুলা বানিয়ে বিক্রি করতে পারি। তারপর এক দিদিভাই আবার বলেছিল কি চটির বস্তা দিয়ে কি যেন বানাতে বলেছিল, কি যেন নামটা মনে পড়ছে না।
হয়তো ঘরের মেঝোতে পাতার জন্য। তো আমিও ভাবছি যে চটির বস্তাতে করে কাপড় দিয়ে ভালো করে সুন্দর একটা জিনিস তৈরি করব। ইচ্ছে করে এটা বানাবো সেটা বানাবো, কিন্তু হয়েই ওঠে না, সময় মেলে না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে বিকেল 5:30। তো সকালবেলায় ভাবছিলাম আমাদের যে বারান্দার ছোট্ট রুমটা একটু সাজিয়ে গুছিয়ে নেব, কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। খাওয়া দাওয়ার পর ভিডিওটা পাবলিক করলাম, এরপর চলে আসলাম এই যে মেশিন ঘরে। তো ওই রুমটা সাজাতে গেলে মেশিন ঘরে কিছু জিনিস ওইখানে আমার নিয়ে যেতে হবে। মানে এই ঘরটা একটু ফাঁকা করবো আর কি। আর তো এখানকার এই যে আলনাটা গুছিয়ে নিলাম, এলোমেলো হয়েছিল, কয়েকদিন ধরে মেশিনে ঠিকঠাক ভাবে কাজ করা হচ্ছে না। তো চলো কি জিনিস এখান থেকে নিয়ে যাব তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর লোক নেই, খাওয়া দাওয়ার পর হিয়ে বাবা ঘুমিয়ে পড়েছিল। এই যে এই মাত্র উঠে আসলো, দেখো। তো লোক পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, তো সেজন্য হয়ে উঠছিল না। তো যাই হোক, ভালোই হলো, এই যে হির বাবা চলে আসলো। এখন ওর সাথে আমি কাজটা করতে পারবো, একা একা তো করা সম্ভব হয় না। কারণ এই যে আমাদের ঘরে এই ট্রাঙ্ক দুটো নিয়ে যাব আমি ওইখানে গিয়ে, ট্রাঙ্ক দুটো এখান থেকে আমি সরাবো, মানে ওই ঘরে নিয়ে যাব। তো একা একা ছোট ট্রাঙ্কটা নিয়ে যেতে পারবো, কিন্তু বড়টা নিয়ে যেতে পারবো না। আসলে বর্ষার দিন চলে এসছে, তো বাউসিটার মধ্যে কিন্তু ট্রাঙ্কের উপরে জল পড়ে। আর এই ঘরটা আমাদের অন্য কাজে লাগবে, তো সেজন্য ভাবছি যে ট্রাঙ্কগুলো আমি ওই ঘরে নিয়ে যাই, তারপরে ছোট রুমটা আমি একটু গুছিয়ে নেবো, সাজিয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে নেই। উঠো 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 উঠো, শরীরের উপর দিয়ে দাঁড়াও। ট্রাঙ্কগুলো সরা, ট্রাঙ্কগুলো ভারী, তো বিছানাটা একদম ইয়ে হয়ে গেছে ভারীতে, ভারীতে না, বিছানাটা নিচে নেমে গেছে নিচে। ধরো, নিয়ে যেতে দিচ্ছে না আমাকে, এটা নিয়ে যাও, আমি ওটা ঠিক করি। বারান্দা আপাতত রাখো, করে আসো, ওটা মুখ লিখে দাও। মা ভারী, আমি একা একা পারি। ও বলছে থাক, এইখানে থাক, এটাতে অনেক কিছু আছে, এটাতে অনেক কিছু মা, যে কারণে এটা এত ভারী হয়েছে। ওরে বাবা, একদম জামা কাপড় দিয়ে ভর্তি, লেপ কাটা দিয়ে ভর্তি এটা। এগুলো কি এখানে নামিয়ে রাখবো, নিয়ে যাবো? কি ভারী দেখো তো। আজকে এই ঘর থেকে ওই ঘরে চলে যাচ্ছি, আমরা ভুটানে চলে যাবো ওই যে বড় ট্রাং নিয়ে। তো ট্রাং গুলো এনে এখানে রাখলাম, এখান থেকে এখন খালি করব একটু, মানে যেগুলো যেগুলো চলে না, একদম খারাপ, সেগুলো বের করতে হবে। এগুলো একদম অচল, মায়াতে এগুলো ভরিয়ে রেখেছি, যদি কোনোদিন কাজে লাগে সেজন্য, কিন্তু রেখে লাভ নেই, বেকার বেকার ভর্তি হয়ে আছে। এটা মনে হয় পরে, পুরোনো জামা কাপড় দিয়ে ভর্তি, এটা ঠান্ডার সময় পড়তে পারবে। ঠান্ডার জন্য ঠিক আছে এগুলা। পুরোনো শাড়ি, এখানে একটা ব্যাগ, এই ব্যাগটা নিয়ে আগে এরপর নদীতে যাওয়া আসা করতো। তো বন্ধুরা, হঠাৎ কি থেকে কি হয়ে গেল, সকাল থেকে ভাবলাম কি আর হয়ে গেল কি,
সকালবেলায় ভাবছিলাম আজকে বারান্দার রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব, আর সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করব। কিন্তু দেখো, এই যে পুরো ট্রাংটা খালি করতে আর এগুলা গুছিয়ে গুছিয়ে রাখতে অনেকটা সময় লেগে গেছিলো। এখানে তো একটা ট্রাং না, এখানে দুটো ট্রাং, তো দুটোই এখানে আমি যে খালি অনেক করেছিলাম, আবার ভালো করে গুছিয়ে রেখেছিলাম। তার মধ্যে ঘরটা এগুলো নতুন, ভাঙার এগুলো পরে সময় নাই, বস্তায় বড় বস্তায় হয় করে এগুলা। জামা কাপড় রেখেছিলাম। তো ওই বস্তাগুলো আজকে খুলেছি আর বস্তার কাপড় চোপড়গুলোও ভাঁজ করে রেখেছি। আর আমার একদম সায়া, ব্লাউজ, শাড়ি যেগুলো সবসময় বাড়িতে পরি, ওগুলো না খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। আমার ব্লাউজ হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে যখন এই যে বস্তাগুলো খুলে কাপড় চোপড়গুলো বের করেছিলাম, তখন অবশ্য পেয়েছি অনেক পুরনো জামা কাপড়, যেগুলো আমি মনে মনে খুঁজি। ওই জামা কাপড়গুলো আজকে বের হয়েছে, পেয়েছি। আর হঠাৎ করে দুটো এমন জিনিস আমার চোখে পড়লো, যেই জিনিসগুলো দেখে আমার মানে চোখ দিয়ে একদম জল চলে আসলো। খুব ইমোশনাল হয়ে পড়লাম, নিজেকে সামলাতে পারছিলাম না। তো মানে যখনই আমি কথাগুলো ভাবতে চাই, যখনই বলতে চাই, তখনই আমার চোখ দিয়ে জল চলে আসে, নিজেকে সামলাতে পারি না। আসলে আমি আমার দিদাকে খুব মিস করি, এখনো খুব মিস করি। আর দিদার দেওয়া জিনিসটা এই যে হঠাৎ চোখে পড়ে গেল আমার। এটা আমার দিদিমা দিয়েছিল, আমার বিয়ের পরে আমাকে আমার দিদিমা দিয়েছিল। এটা আমার অনেক দিনের পুরনো স্মৃতি। দেখো, হঠাৎ করে আজকে মনে পড়ে গেল, দেখলাম চোখে পড়লো তো মনে পড়লো। বিয়ের পরে এই চাদরটা আমাকে আমার দিদা দিয়েছিল। তো এটা আমি ট্রেনের মধ্যে রেখেছি। আমার দিদা তো এখন নেই, তো দিদার দেওয়া এই এই চাদরটা আমি আগলে রেখেছি আমার কাছে। আমার কাছে আমার দিদার দেওয়ার স্মৃতি হয়ে থাকবে আর কি। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা তখন ছোট ছোট ছিলাম, আর ছোটবেলা থেকেই আমাদের আত্মীয়র বাড়ি বলতে আমাদের দাদুর বাড়িটাই ছিল। অনেক আত্মীয় স্বজন থাকলেও আমরা যাওয়া আসা করতাম সবসময় দাদুর বাড়িতে। তো দাদু দিদার অনেক ভালোবাসা পেয়েছি। দাদুর বাড়ি মানে মধুর হাড়ি। তো আমাদেরকে খুব ভালোবাসতো, আর খুব অভাবের মধ্যে আমাদের দিন কাটতো। কিন্তু তো আমাদের দাদু দিদা সবসময় আমাদেরকে অনেক ভালোবাসতো। তাদের ক্ষমতা অনুযায়ী আমাদেরকে অনেক হেল্প করেছে, আমাদের ভালো মন্দ অনেক দেখেছিল। আমি এখন বড় হয়েছি, আমার এখন বিয়ে হয়েছে, কিন্তু কথাগুলো আমি কখনো ভুলতে পারি না। সবসময় আমার কথাগুলো মনে পড়ে। তো এটা আমি অস্বীকার কখনোই করতে পারবো না যে আমরা আমার দাদু দিদার বাড়ি থেকে অনেক হেল্প পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। তো দেখো, এইখানে একটা শাড়ি, এই শাড়িটা আমার দিদা পছন্দ করেছিল। এই শাড়িটা আমার দিদি দিয়েছিল আমার মাকে, আমার জ্যাঠাতো দিদি বড়দি দিয়েছিল আমার মাকে, আবার আবার মা আমাকে দিয়েছে। কিন্তু এই শাড়িটা আমার দিদার খুব পছন্দ হয়েছিল, বলছিল কি এই শাড়িটা আমি একদিন পরবো। তো দিদিকে বলেছিলাম ঠিক আছে পরো, কিন্তু দিদি আর পরতে পারেনি। আমি আর ঘরটাও ভালো করে গোছাইনি, শুধু ট্রাঙ্কগুলো ঘরে নিয়ে গেছি, সাজানো হয়নি। যেটা ভেবেছিলাম সেটা আর হয়নি। আর আজকে আমি ভয়েস দিতে চলে আসলাম পরের দিন, কিন্তু দেখো আজকে ভয়েস দিতে এসেও আমার খুব কান্না পাচ্ছে, খুব খারাপ লাগছে। বিশেষ করে ওই যে শাড়িটা দেখে আমার বেশ খারাপ লাগছে। ওই শাড়িটা আমার দিদা পরতে চেয়েছিল, আমি দিদিকে বলেছিলাম যে শাড়িটা নিয়ে যেও। দিদি বলছিল যখন আমি পরবো তখন আমি যখন পড়তে ইচ্ছে করবে তখন নিয়ে যাব, কিন্তু আর নিয়েও যায়নি আর পরেও নি। তো আমার দিদার হঠাৎ একদিন ধরা পড়লো ক্যান্সার হয়েছে।
যখন ক্যান্সার হয়েছিল তখন আমার দিদা অনেক চিকিৎসা করেছে। এদিকে মাথাভাঙা, কুচবিহার অনেক চিকিৎসা করেছে। শিলিগুড়িতেও গিয়েছিল, শিলিগুড়িতে অনেকদিন চিকিৎসা করেছে। আমার মামা অনেক চেষ্টা করেছিল দিদাকে ভালো করার জন্য। দিদার পিছনে কিন্তু অনেক টাকা পয়সাও মামা খরচা করেছে। মামার সাধ্য অনুযায়ী অনেক টাকা খরচা করেছিল দিদাকে ভালো করার জন্য। দিদার কিন্তু সেরকম বয়সও ছিল না। আমাদের মধ্যে সবার কম বয়সেই বিয়ে হয়েছিল। যেমন আমার দিদির কম, অনেক ছোটতেই বিয়ে হয়েছিল। তারপর মায়ের জন্ম, মারও অনেক কম বয়সে বিয়ে হয়েছে। এরপর আমার 14 থেকে 15 বছর, যখন 15 বছর পড়েছি তখনই আমার বিয়ে হয়েছে। ক্লাস 8 পড়ে আমার বিয়ে হয়েছে। তো আমার দিদিরও সেরকম বয়স হয়নি, মানে এখনো ভালো থাকলে, ক্যান্সার যদি ধরা না পড়তো, ক্যান্সার যদি না হতো, এখনো আমার দিদা বেঁচে থাকতো আর এখনো অনেক সুন্দর ছিল। বোঝা যেত না, মা আর দিদা যখন কোথাও যায় তখন বোঝা যেত না যে ওরা মা আর মেয়ে, বোন স্বাস্থ্য এরকম ছিল। আজকে যদি দিদা থাকতো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। অনেক মজার মানুষ ছিল, অনেক হাসি খুশি ছিল, সবসময় মুখে হাসি ছিল, সবসময় মানে এত মজা করতো। হিয়ার বাবার সাথে বিশেষ করে বেশি জমে যেত। আর এখন নেই, 3 বছর ক্যান্সার রোগে ভুক্তভোগী হয়ে দিদা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কিন্তু আমার মনে হয় না যে দিদা নেই, আমার সবসময় মনে হয় যে দিদা আছে, এখনো আছে। আমি স্বপ্নে প্রায় দেখি, মাঝে মাঝেই দেখি, খুব ইচ্ছে করে দেখতে। আমি তখন বলি যেন স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি। তো আমার স্বপ্নে দেখা যায়, খুব ভালো লাগে। যখন আমি দিদাকে দেখতে পারি স্বপ্নে, তখন আমার ভীষণ ভালো লাগে। তো এই শাড়িটা থেকে আমার খুব মনে পড়ছে, দিদার কথা খুব মিস করছি। আমার দিদা কিন্তু আমার বাড়িতে এসে অনেকদিন করে থাকতো। মায়ের থেকে আমার দিদা বেশি থাকতো এখানে এসে। মাও ছিল 1 সপ্তাহ 6-7 দিন করে আমার বাড়িতে এসে ছিল, কিন্তু দিদা 10 দিন 15 দিন করেও আমাদের বাড়িতে ছিল। যখন আমার মেয়েরা জন্ম হয়েছিল, অসুস্থ ঘরে ছিলাম, তখন আমার দিদাই আমার সবসময় আমার কাছে ছিল। তো আমাকে অনেক হেল্প করতো এসে এখানে। আমার ধান ঝাড়া বলো, চাল ঝাড়া বলো, অনেক কাজে আমাকে দিদা হেল্প করতো, অনেক ভালোবাসতো। আর আমি এখনো যদি দিদার বাড়ি যাই, মানে আমার দিদার বাড়িটা আমার নিজের বাড়ির মতো হয়ে গেছিল। আমার বাবার বাড়ি যেরকম, আমার দিদার বাড়িটা গেলেও আমাকে ওরকম লাগতো, একদম নিজের মনে হতো। কারণ ওইখানে আমি ছিলাম বেশি দিন মানে কি, বড় হয়ে 3 বছরের মতো ছিলাম। তো ওই 3 বছর আমি ওইখানেই বড় হয়েছি। ক্লাস 5, 6, 7, 8, ক্লাস 5-এ গিয়ে ওই স্কুলে ভর্তি হয়েছিলাম, দিদিদের ওইখানে স্কুলে ভর্তি হয়েছিলাম। 8 পর্যন্ত ওইখানে ছিলাম। তো যে সময়টা আমার বাড়ন্ত ছিল, মানে বড় হয়েছিলাম, সব কিছু বুঝতে পারছিলাম, ওই সময়টাই আমি ওইখানে ছিলাম। তো সেজন্য আমাকে ওইখানেই বেশি আপন লাগতো আর কি, ওই জায়গাটা। তো যাই হোক, খুব খারাপ লাগছে আজকে হঠাৎ করে দিদার ওই জিনিসগুলো দেখে। যেদিনে আমার দিদার কথা মনে হয়, সেদিনে আমি দিদাকে খুব মিস করি আর স্বপ্নে দেখি। এখন আমার যদি দিদা বেঁচে থাকতো, আমি ইউটিউবে কাজ করছি জেনে দিদা আমার খুব খুশি হতো, আর তোমাদের সাথেও অনেক গল্প করতো। আজকে আমি ইউটিউব করে তোমাদের সাথে পরিচয় হয়ে, আজকে আমি আমার লন্ডনের দিদিভাইকে পেয়েছি, কাকিমাকে পেয়েছি, তারা আমাকে এত সাহায্য করছে। আর দিদা যদি জানতে পারতো, খুব খুশি হতো আর সবার সাথে গল্প করতো। তো আমার শুধু মনে হয় যে দিদা এসে যদি আরেকবার আমাকে কথা বলতো, আরেকবার আমাদের বাড়ি আসতো, তাহলে খুব ভালো লাগতো। তো বন্ধুরা, কেউ কিছু মনে করো না, আজকে দিদার কথা বলতে বলতে ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেল। আসলে কি বলতো, একটা কথা মনে পড়লে আরো 1000 কথা মনে পড়ে যায়।
কিন্তু বলেও শেষ করা যাবে না। তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে হয়তো আমার মনের ভিতরটা একটু হালকা হলো, হালকা হালকা লাগে। কারোর সাথে কথাগুলো কারোর সাথে শেয়ার করলে একটু না মনটা হালকা হালকা লাগে, ভালো লাগে। তো সেরকম তো আমি কারোর সাথে গল্প করার সময় পাই না। তো আমার কথাগুলো আমার মনেই থাকে, বুকে চাপাই থাকে, যখন মনে পড়ে একা একা কান্না করি, এই আর কি। চলো আজকের জন্য ব্লগটাকে আর বড় না করি, এখানেই শেষ করছি। কাল দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আপনজনরা বেঁচে থাকতে আপনজনদের পাশে থেকো, কারণ আপনজনরা যখন দূরে সরে যায় তখন আর তাদেরকে ডাকলেও পাওয়া যায় না। তো সেজন্যই মানুষ বলে যতদিন যে জিনিসটা পাবে তাকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করবে।